আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে একটি বিষয় সম্পর্কে বলতে বলা হয়েছে এবং আমি সেই বিষয় সম্পর্কেই বলব। দীর্ঘক্ষণ ধরে বলবো না, ফলে আতঙ্কের কারণ নেই। প্রথমত কাজের প্রশ্ন। ইতিমধ্যে এখানকার নেতৃত্বের আলোচনায়, বিশেষ করে নিমগ্ন রাজ্যের আলোচনায় কর্মসংস্থানের প্রশ্ন এসেছে। আসলে কর্মসংস্থানের প্রশ্নটা শুধু যুবদের কাজ পাওয়ার প্রশ্ন না, এটা দেশের অর্থনীতিতে ফোকাল পয়েন্ট, আসল কাজ। কারণ কর্মসংস্থান কি হচ্ছে শুধু আমার দেশ নয়, গোটা দুনিয়া যে কোনো অর্থনীতি, তার উপরে নির্ভর করে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে কিনা, তার উপরে নির্ভর করে মানুষের চাহিদা বাড়ছে কিনা, সুতরাং তার উপরে নির্ভর করে উৎপাদন এবং পরিষেবা বাড়ছে কিনা। অর্থাৎ অর্থনীতি দৌড়বে না দাঁড়িয়ে থাকবে, সেটা নির্ভর করে কর্মসংস্থানের গতি কি। এবং আমাদের দেশে আজকের অর্থনীতিতে ভয়ঙ্কর বেকারি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিমগ্ন অনেকটা আপনাদের কাছে বলেছি। আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে দু একটি কথা আপনাদের নজরে আনার জন্য বলছি। পশ্চিমবাংলায় কাজের কি সংকট, এসব আপনারা জানেন, পুনরাবৃত্তি করে লাভ নেই। আমি শুধু আপনাদের নজর করতে বলবো দু একটি তথ্য। এক নম্বর হচ্ছে যে যাদেরকে আমরা অর্থনীতির পরিভাষায় বলি ইউথ আনএমপ্লয়মেন্ট, তরুণ প্রজন্মের বেকারি, ধরে নেওয়া হয় 15 থেকে 29 এই বয়স সীমার মধ্যে কারা কাজ করছেন কারা কাজ করছেন না। একটা খুব লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যত বেকার এই বয়স সীমা 15 থেকে 29, তার 63% উচ্চ মাধ্যমিক পাশ করা অথবা তার থেকেও বেশি পড়াশোনা করা। এবং আমাদের রাজ্যে মোট বেকার যা আছে তার 61% হায়ার সেকেন্ডারি পাশ করা অথবা তার থেকে বেশি পড়াশোনা করা। এটা একটি গবেষণা, তার ফলাফল আমি পড়লাম। এনএসএস এবং পিএফএলএস এর গবেষণা থেকে। আপনারা শুনেছেন যে জ্যোতি বসুর নামে এখানে একটি গবেষণা কেন্দ্র হয়েছে, সেখানে যা রিসার্চাররা তারা গবেষণা করে তথ্য বের করেছে। আচ্ছা, তথ্যটা আমি দিলাম কেন? মানে যারা কম পড়াশুনো করেন বা করতে পারেন, করার সুযোগ পেয়েছেন, তারা কিছু মাত্রায় কাজ পাচ্ছেন। তার মানে নিচু মানের কাজ পাচ্ছেন, ম্যানুয়াল লেবারের কাজ পাচ্ছেন, মজুরি কম পাচ্ছেন, এবং অনিবার্যভাবে তারাই সবচেয়ে বেশি যারা পরিযায়ী শ্রমিক হচ্ছে। আমি আরেকটা তথ্য আপনাদের দিচ্ছি। তথ্য শুনতে কারোর ভালো লাগে না, কিন্তু তথ্য কথা বলে যে আমাদের রাজ্যে কারা পড়াশুনো করছেন কারা পড়াশুনো করছেন না। একেবারে গরিব যে 20%, একেবারে গরিব বটম 20%, তাদের মধ্যে মাত্র 5% হায়ার সেকেন্ডারি বা তার বেশি পড়াশুনো করছে। মাত্র 5%। এটা 22-23 সালের হিসেব। মাঝখানে যারা রয়েছে 20% থেকে 40%, মাঝখানে যারা রয়েছে তাদের 7% সামান্য বেশি হায়ার সেকেন্ডারি অথবা তার থেকে বেশি পড়াশোনা করছে। আর একেবারে ওপরে যে 20% রয়েছে তাদের 43%, তাও সংখ্যাটা ভালো না, হায়ার সেকেন্ডারি বা তার থেকে বেশি পড়াশোনা করছে। মানে কি দাঁড়ালো? সোজা মানে দাঁড়ানো হচ্ছে যে পড়াশোনা থেকে গরিবরা ছিটকে যাচ্ছে। যত বিত্ত কম, আয় কম, তত পড়াশোনার আঙিনা থেকে ছিটকে যাচ্ছে। শুধু বিত্ত না, যে কথাটা আমরা প্রায়ই খেয়াল করি না, কম আলোচনা হয়, সেটা লক্ষ্য করুন। তারা হায়ার সেকেন্ডারি পাস করছে। শিডিউল কাস্টের মধ্যে, তফসিলি জাতি, তাদের মধ্যে যারা বেকার, তাদের 58% হায়ার সেকেন্ডারি পাস করে বেকার।
হায়ার সেকেন্ডারি বা তার থেকে MA PhD পড়াশুনো করেও বেকার। শিডিউল কাস্টের শিডিউল ট্রাইবদের মধ্যে 33% হায়ার সেকেন্ডারি বা তার থেকে বেশি পড়াশুনো করেও বেকার। সাধারণভাবে যারা অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী বা OBC তাদের 76% হায়ার সেকেন্ডারি যারা বেকার, 76% হায়ার সেকেন্ডারি বা তার বেশি পড়াশুনো করেও বেকার। এবং OBC মুসলিম যারা পশ্চাৎপদ মুসলিম তাদের মধ্যে প্রায় 50% তারা হায়ার সেকেন্ডারি বা তার বেশি পড়াশুনো করেও বেকার। অর্থাৎ এর একটা সামাজিক চরিত্র আছে। আমরা সবাই বেকার বলে রাস্তায় নেমে পড়ি আমরা, কিন্তু আমরা সবাই বেকার না। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কাজ এবং শিক্ষার ক্ষেত্রে সমাজের বৃত্তের দিক থেকে পিছিয়ে পড়া এবং সামাজিক জনবিন্যাসে পিছিয়ে পড়া মানুষ তারা ক্রমশ কাজ থেকে ছিটকে যাচ্ছেন, শিক্ষা থেকে ছিটকে যাচ্ছে। আর তাছাড়া এটা পরিষ্কার যে পড়াশোনা করে লাভ নেই, এবং পড়াশোনা করে যখন লাভই হচ্ছে না তখন পড়াশোনার অঙ্গন থেকে বিশেষ করে যারা গরিব মানুষ তারা সরে যাচ্ছে। তার উপর আমাদের রাজ্যের শিক্ষার এই হার। আমি তার বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না। মোদ্দা কথা যেটা দাঁড়ালো, এই তথ্যগুলো এই জন্য দিলাম, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বামপন্থী সরকারের আমলে পশ্চিম বাংলায় প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষকে শিক্ষার অঙ্গনে নিয়ে আসা হয়েছিল, কাজের অঙ্গনে নিয়ে আসা হয়েছিল, সেটা আবার পিছনে চলে যাচ্ছে। ব্যাখ্যা না করেই আমি আপনাদের বলছি যে ধরুন আমাদের গ্রামের ক্ষেত্রে যে কর্মসংস্থান, আমরা গ্রাম বললে সঙ্গে সঙ্গে 100 দিনের কাজের কথা বলি, মানে আর কোনো কাজ নেই। যদি বা কোনো কাজ থেকে থাকে, এখন তো আবার বন্ধ আছে, 1 আগস্ট থেকে চালু হওয়ার কথা, কিচ্ছু চালু হবে না। যাই হোক, সেটা রেগা। কেন রেগা? কারণ কৃষির মারাত্মক সংকট, কৃষিতে কোনো কাজ নেই, তাই রেগা। যিনি পড়াশোনা করেছেন তিনিও রেগা, যিনি পড়াশোনা করেননি তিনিও রেগা, যিনি যুবক তিনিও রেগা, যার বয়স বেশি তিনিও রেগা। কৃষির সংকট এত গভীর, ক্ষেত মজুরের কোনো কাজ নেই। আরে কাকে ক্ষেত মজুর বলবো সেটাই ঠিক নেই। বছরে 53 দিন ঘরে কাজ পায় ক্ষেত মজুর, বাকি দিন সে তো ঘরে বসে থাকবে না। ফলে সে হয় ভ্যান চালাচ্ছে, নয় শহরের গঞ্জে এসে দোকানদারের কাছে কাজ করছে, আর নয় ট্রেনে চেপে পরিযায়ী শ্রমিক হয়ে অন্যত্র চলে যাচ্ছে। এবং পরিযায়ী শ্রমিক গ্রাম থেকেই সবচেয়ে বেশি যায়। অনেকে বলেন এবং খবরের কাগজে লেখেন, বড় বড় খবরের কাগজে, যে শহর এলাকায় কাজ আছে। এই 2-4 দিন আগে আমাদের কাগজে, বহুল প্রচারিত কাগজে উত্তর সম্পাদকীয় বেড়েছে, লেখা হয়েছে যে কাজ আছে, বাঙালি কাজ করতে জানে না। কাজ আছে মানে নিয়মিত চরিত্রের যে কাজ, রেগুলার নেচার, সেটা উঠে গেছে। 50% বেশি কাজে কোনো জব সিকিউরিটি নেই, অর্থাৎ কোনো লেখাপড়া নেই, কোনো চুক্তি ভিত্তিক নেই যে আমি এতদিন কাজ করব। এমনকি সরকারি চাকরিতেই নেই। এই তৃণমূল সরকার আসার পর যারা সরকারি চাকরি পেয়েছেন, শুধু সিভিক ভলান্টিয়ার না, যারা নবান্নে কাজ করে, এরা সব ঠিকা ক্যাজুয়াল চুক্তি ভিত্তিক, কেউ স্থায়ী কর্মচারী না। গোটা রাজ্যে মজুরির হার কোথায় নেমেছে? আপনারা যারা যুব আন্দোলন করেন আপনাদের জেনে রাখা ভালো, মজুরির হার কোথায় নেমেছে? ভয়ঙ্কর জায়গায় নেমে গেছে প্রকৃত মজুরির হার। একজন কারখানায় কাজ করে যত টাকা পাওয়ার কথা সাধারণভাবে, তারা আর্ধেকও পাচ্ছেন। এবং এখন যদি গোটা দেশের তালিকা দেখেন, তাহলে ট্র্যাডিশনালি যে ব্যাকওয়ার্ড স্টেটগুলো ছিল মজুরির ক্ষেত্রে, কম মজুরি পাওয়া যেত, তাদের থেকেও অনেক নিচে পশ্চিমবাংলা। আর কাজ পাওয়া মানে সার্ভিস সেক্টর, পরিষেবা ক্ষেত্র। শিল্প নেই তো, উৎপাদন তো বন্ধ। কি কৃষিতে উৎপাদন শ্লথ, কি শিল্পে উৎপাদন শ্লথ? শ্লথ কেন? বন্ধ। তাহলে কাজ যেটুকু হচ্ছে কোথায় হচ্ছে? পরিষেবা ক্ষেত্রে।
পরিষেবা ক্ষেত্রের যে কাজ, কর্মসংস্থান, একে অর্থনীতিবিদরা দেখে বলেন প্রিকারিয়াস এমপ্লয়মেন্ট, ধ্রুব ছদ্মবেশী, ছদ্ম বেকারত্বের কথা বলছিল। এটা প্রায় তাই। তারা না পান ঠিক করে মজুরি, না আছে কাজের সুরক্ষা, না ছাঁটাই করে দিলে কোথাও যেতে পারবেন, না কোনো শ্রম আইনে নিরাপত্তা পাবেন। ফলে এইখান থেকেও পশ্চিম বাংলার শহর থেকেও আউট মাইগ্রেশন, বাইরে চলে যাওয়া, সেটা ক্রমশ বাড়ছে। আমি শুধু ছোট ছোট তথ্যই আপনাদের দিচ্ছি, বিশদ ব্যাখ্যা করছি না। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আরেকটা কাঠামো তৈরি হয়েছে, যে কাঠামো নতুন, যে কাঠামো গোটা ভারতবর্ষে আপনি পাবেন না। আগে কখনো আমরা দেখিও নি, অর্থনীতির বইতে লেখাই নেই এই কাঠামোর কথা, যে এখানে কর্মসংস্থান, তার সঙ্গে দুর্নীতি এবং সিন্ডিকেটের একটা কাঠামো আছে। অনেকের উপার্জন হয় এই সিন্ডিকেট করে। কি করবেন? সংসার চালাবেন কি করে? প্রমোটারি, রিয়ালিটি, নির্মাণ ক্ষেত্র, এই যে আমরা এখনই গালাগালি করি বালি চোর, কয়লা চোর, গরু চোর, মানে পৃথিবীর সবকিছু চোর। এর যে ভাগ বটরা হয়, এই চুরি করতে গেলে লোক লাগে, সেই লোক যে কাজে কয়লা চুরি করতে গেলে বিরাট ঝুঁকি এক ব্যাপার আছে, বিরাট ঝুঁকি। যে ঝুঁকি নেয় তার হাতে পয়সা যায় না, সে গরিব ঘরের ছেলে, সামান্য কিছু টাকার লোভে সে যায়, কখনো মরে। যাদেরকে আমরা লুম্পেন বলে গালাগালি করি, তাদের একটা বড় অংশের সামনে কোনো কাজ নেই। কাজের একমাত্র উপায় হচ্ছে দুর্নীতির সাথে, গুন্ডামির সাথে, সিন্ডিকেটের সাথে যুক্ত থাকা, একটা নতুন অর্থনৈতিক স্ট্রাকচার কাঠামো। ফলে এখানে কাজের লড়াই পশ্চিমবাংলার গণতান্ত্রিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু, ডেমোক্রেটিক মুভমেন্টের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কাজের লড়াই। অর্থনীতি তো প্রশ্নে বটেই। কাজের লড়াইকে লড়বেন, একসাথে লড়বেন, একসাথে লড়া যাচ্ছে না। বাস্তবতাটা স্বীকার করা ভালো। ভেঙে দিয়েছে। প্রথমত পরিচিতি সত্তার নামে বিভাজন বেশ কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তার সাথে এখন যুক্ত হয়েছে ধর্মীয় বিভাজন। আমি কোনোটারই বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না। আদিবাসীদের মধ্যে ভাগ করছে, গোটা আদিবাসী সমাজ না, তার মধ্যে আলাদা 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 ভাগ করছে। তফসিলি জাতি, তাদের মধ্যে আলাদা আলাদা ভাগ করছে। রাজবংশী উত্তরবঙ্গে, তাদের মধ্যে আলাদা ভাগ করছে। কে হিন্দু রাজবংশী, কে মুসলমান রাজবংশী। যারা বঙ্গভাষী, বাংলায় কথা বলি আমরা, তাদের মধ্যে ভাগ করছে। একটা ধর্মীয় বিভাজন আছে, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি। আর এখন দেখতে পাচ্ছেন যে অন্য রাজ্যে বাংলা ভাষী মানুষের ওপর অন্তত 7-8টা রাজ্যে আক্রমণ চলছে। আমার শুধু বলার কথা এই, ওই হিন্দু দিল্লিতে থাকে, ও ভালো কি খারাপ, মানে দিল্লির ভূগোল আমার থেকে ভালো জানে না। দিল্লির কোনো বড়লোক এলাকা থেকে কোনো বাঙালিকে গ্রেপ্তার করে নিয়ে যায়নি। গুড়গাঁওয়ের কোনো বড়লোক এলাকা থেকে কোনো বাঙালিকে নিয়ে যায়নি। নিয়ে যাক সাকেত থেকে, নিয়ে যাক চিত্তরঞ্জন পাঠ থেকে, না কাউকে নিয়েছে কলোনি থেকে, নিয়েছে বস্তি থেকে, নিয়েছে শ্রমজীবী মানুষের আশ্রয়স্থল থেকে। ফলে এখানে একটা শ্রেণীর ব্যাপারও আছে, শুধু ভাষার ব্যাপার ভাগ করছে। এই যে বিভাজনগুলো, এর একটা মোদ্দা কাঠামো এবং অভিনবত্ব বা নতুন বিপদ হলো এর যে এটা একটা মতাদর্শের কাঠামোর মধ্যে ঘটছে। এ কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আগে পরিচিতি সত্তা ভিত্তিক রাজনীতি আমরা দেখেছি, উত্তরবঙ্গে দেখেছি, দার্জিলিং পাহাড়ে দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি। এখন যেটা ঘটছে তার সঙ্গে আগের গুলো তোলালে চলবে না। এখন ঘটছে হিন্দুত্বের বড় মতাদর্শের মধ্যে, এবং আমাদের স্বীকার করতেই হবে
যে হিন্দুত্বের মতাদর্শ আমাদের দেশের উল্লেখযোগ্য অংশের মানুষকে তার মগজ গ্রাস করেছে, তার আধিপত্য প্রতিষ্ঠা করতে সে সক্ষম হয়েছে। হিন্দুত্ব একটা আইডিওলজি, একটা মতাদর্শ। এই শুধু পলিটিক্যাল ক্যাম্পেইন, এই শুধু বিজেপির নির্বাচনে জেতা হারার প্রশ্ন না, তেমন একটা মতাদর্শ যা 100 বছর আগে তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে। আমি তার ইতিহাসের মধ্যে যাচ্ছি না, কিন্তু 100 বছর আগে যখন হিন্দুত্বের মতাদর্শ তৈরি হয়, তখনই যারা তার প্রবক্তা সাভারকার, তারপরে আরএসএস এর নেতারা, তারা একথা পরিষ্কার বলেছিলেন, এটা হিন্দু ধর্মের সংস্কার নয়। এই নয় যে হিন্দু ধর্মের সংস্কার, এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট, রাজনৈতিক প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য দেশ ভাগের অনেক আগে থেকে এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করা। এখন আমাদের দেশের অধিকাংশ মানুষ হিন্দু, এবং আমাদের এও স্বীকার করতে হবে যাতে উল্লেখযোগ্য অংশের মানুষ হিন্দুত্ব এবং হিন্দু ধর্ম এর মধ্যে তেমন পার্থক্য খুঁজে পাচ্ছেন না। মনে করছে ভালোই, ও আমার ধর্মের কথাই বলছে। মজা হচ্ছে, হিন্দুত্বের মতাদর্শ যদি কাউকে আক্রমণ করে থাকে, প্রথম নিশানা করে থাকে, তাহলে হিন্দু ধর্মকে সে নিশানা করেছে। হিন্দু ধর্ম বৈচিত্র্যমুখী, আমরা সকলেই জানি। কথায় কথায় 33 কোটি দেবতা, তার 1000 রকম উপচর, দক্ষিণে এক, উত্তরে এক, পূর্বে এক, পশ্চিমে এক। বহু হাজার বছর ধরে আমার দেশে কেউ বেদ মানেন, কেউ বেদ মানেন না। হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের কোন একক ধর্মগ্রন্থ নেই, এটা কোনো বিধিবদ্ধ ধর্ম না, কোন বই নেই যা উল্টে আপনি বলতে পারবেন হোয়াট ইজ টু বি ডান, এখন কি করতে হবে। খুব কাছাকাছি ইদানিং প্রচারিত হচ্ছে গীতার কথা, শ্রীমদ ভগবত গীতা। গীতা খুব ভালো বই, নাইস রিডিং ফর এ টেক্সট, পাঠের জন্য দারুণ, যুক্তি প্রতিযুক্তি। কিন্তু গীতা মহাভারতের প্রত্যেকটা অংশ, এবং গীতায় যে কথা বলা আছে সেটা বর্ণাশ্রমের ধর্মের কথা। কৃষ্ণ অর্জুনকে কি বললেন? অর্জুন বা মারতে চায় না, ভাই বোন স্বজন এদেরকে মারতে চায় না, যুদ্ধ হলে মরবে। কৃষ্ণ কি বুদ্ধি দিলেন? যে ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, স্বজনের মৃত্যু হলো কিনা সেটা ভাবা ক্ষত্রিয়ের ধর্ম না। অর্থাৎ বর্ণাশ্রমকে আরো মজবুত করবার জন্য গীতার যুক্তি বিন্যাস সাজানো হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, গীতায় যে কথা বলা আছে, আমাদের কৃষিভিত্তিক ভারতবর্ষের গ্রামের মানুষ, শহরের মানুষ সেই দর্শন ঠিক বিশ্বাস করেন না, সাধারণ জীবন। ওরা কি চাইছে? আরএসএস এবং তার শাখা সংগঠনগুলো এই সাধু সন্তদের হাজির করেছে কেন? একক সত্তার হিন্দু ধর্ম গঠন করতে, তাকে সংজ্ঞাবদ্ধ করতে। যেমন ধরুন রাম, আমি বেশিক্ষণ বলবো না, একটা করে উদাহরণ। যেমন ধরুন রাম, রাম তো দেবতা, ঠিক আছে, আমার কাছে রাম রামায়ণের মহাকাব্যের চরিত্র, কিন্তু রাম দেশের অধিকাংশ মানুষের কাছে দেবতা। বেশ, কোন আপত্তি নেই, কোনদিন আপত্তি ছিল। এখন রাম কি? গড অ্যাবভ অল গডস, এমন দেবতা যে সকল দেবতার ঊর্ধ্বে। তার জন্য কেন্দ্রের সরকার মন্দির তৈরি করে, রামনবমী হয়, গোটা দেশে ওই দেবতাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। অথবা শিব, কোন আপত্তি নেই, শিবকে দেবতা মানে লোকে। উত্তর ভারতের একটা ধর্মীয় স্লোগানই ছিল হর হর মহাদেব, তো বাংলায় ছিল। 7 বছর আগে বাংলায় কেউ হর হর মহাদেব শুনেছেন নাকি? আমরা শিবকে মনে করতাম মেনকার পকেটে জামাই। আমাদের মেয়ে দুর্গা একটা এমন জামাইকে বিয়ে করেছে যে শ্মশানে মশানে পড়ে থাকে, গায়ে ছাই মাখে এবং আরো কিছু সেবন করে।
একটু আদরের মতো করেই আমরা মনে করতাম। আজকে দেখুন গোটা বাংলা জুড়ে শিব মন্দির ছড়িয়ে গেছে এবং মেনকার জামাই আর নেই, সে উত্তর ভারতের হারে হারে মহাদেবে পরিণত হচ্ছে। আচ্ছা, এগুলো ওরা কেন করছে? এইভাবে হিন্দু ধর্মকে সংজ্ঞাবদ্ধ করছে কেন? হিন্দু পরিচিতি সত্তাকে এক জায়গায় আনাচ্ছে। আমিও হিন্দু, তুমিও হিন্দু, কিন্তু একক সত্তার হিন্দু আমরা নই, তাকে এক জায়গায় আনাচ্ছে। ওই 100 বছর আগের কথা যখন আমি বলছিলাম, সাভারকার বই লিখেছিলেন হু ইজ এ হিন্দু, তাতে তিনি পরিষ্কার বলেছিলেন যে এখানে ধর্ম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে জাতি, রেস। এটা খানিকটা ব্রিটিশ উপনিবেশ শাসন তাদের দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া, যারা ভারতীয় জনসমষ্টিকে হিন্দু জাতি বা মুসলমান জাতিতে ভাগ করত, টু রেসের থিওরি, যা পরে আমাদের অনেক ক্ষতি করেছে। আর খানিকটা বিশ্বাস করবেন না, যে সময় এই রেসের ধারণা গড়ে উঠছে, ভালো করে পড়াশোনা করলে দেখা যায় ঠিক একই সময় ইতালিতে এবং জার্মানিতে জাতি ভিত্তিক ফ্যাসিবাদ, নাৎসিবাদ গড়ে উঠেছে, যারা রক্তের বিশুদ্ধতায় বিশ্বাস করে এবং বিশ্বাস করত যে আর্য রক্ত প্রবাহিত হচ্ছে তাদের মধ্যে, আর যাদের মধ্যে হচ্ছে না তাদের হয় গুলি করে মেরে ফেলে দাও, এক্সটারমিনেট, কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাও বা তাড়িয়ে দাও। ফলে আরএসএস এর হিন্দুত্ব এটা রেস গঠনের হিন্দুত্ব, এটা নেশন গঠনের হিন্দুত্ব। আমরা কি জাতি? আমরা জাতি তো বটে। যেমন আমরা বাঙালি, কোনো অসুবিধা নেই, কিন্তু তেমনই আমরা ভারতীয়। যেমন আমি হিন্দু, কোনো অসুবিধা নেই, কিন্তু তেমনই আমি ভারতীয়। একজন মুসলমান, কোনো অসুবিধা নেই, কিন্তু তেমনই সে ভারতীয়। এই আধুনিক ভারতীয় জাতিসত্তা আমরা গড়ে তুলতে পেরেছিলাম কারণ দেশের সমাজ সংস্কার হয়েছিল। আরো পরিষ্কার করে বললে, উপনিবেশবাদ মানে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের আধুনিক ভারতীয় জাতিসত্তা গড়ে উঠেছিল। আরএসএস এটাকে ভাঙতে চাইছে না, ভাঙছে, ইতিমধ্যেই ভাঙছে। ইতিমধ্যেই দেশের একটা গুরুত্বপূর্ণ সংখ্যার মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন যে তিনি যত না ভারতীয় তার থেকে বেশি হিন্দু। লক্ষ্য করে দেখবে, ওদের অনেক অস্ত্র আছে, তার মধ্যে আমি যাবো না বেশি। একটি কথা বলি, কারণ আমরা রাস্তাঘাটে খুব দেখছি, একে সমাজ বিজ্ঞানীরা বলছেন পাবলিক ডিসপ্লে অফ রিলিজিওসিটি, ধর্মীয়তার প্রকাশ্য প্রদর্শন। আপনি যদি এখন নিজের ঠাকুর ঘরে বসে বাতাসা নকুলদানা দিয়ে পুজো করেন, ওটা আর ধর্মাচার নেই। এখন ধর্ম করতে গেলে আপনাকে রাস্তায় বেরোতে হবে, আপনাকে শোভাযাত্রায় যেতে হবে, আপনাকে আর কিছু না করুন মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতে হবে। ভালো করে খেয়াল করে দেখবেন, বড় শহরে পশ্চিমবাংলাতে 200-250 মিটারের মধ্যে কোনো না কোনো মন্দির আছে, রাম, শিব, হনুমান, নতুন মন্দির। আচ্ছা, 200-250 কেন? মধ্যবিত্ত ঘরের মহিলারা টানা 500 মিটার হেঁটে পুজো করতে যাবেন না, অন্তত খালি পায়ে তো যাবেনি। ঘরের কাছে এনে দাও, তারপর বার কর। এমন কোন পুজো নেই যেটা বারোয়ারি পুজোয় পরিণত হয়নি, সর্বজনীন। এমন কোন পুজো নেই যাকে কেন্দ্র করে জমক শোভাযাত্রা পিছে হচ্ছে না। আমরা হাসতে পারি, কিন্তু আসলে এটা মোবিলাইজেশন। যেমন ডিওয়াইএফ কাজের প্রশ্নে মোবিলাইজেশন করে, যেমন ডিওয়াইএফআই ইনসাফের প্রশ্নে মোবিলাইজেশন করে, তেমন আরএসএস তারা ধর্মীয়তার প্রশ্নে হিন্দু জনসংখ্যার বড় অংশকে সোশ্যাল মোবিলাইজ, সামাজিকভাবে সমবেত করবার চেষ্টা করছে। আর কি করছে? ইতিহাসের ভাষ্য বদল করে দিচ্ছে। ইতিহাস খুব মারাত্মক, ইতিহাসের ভুল ব্যাখ্যা 1500 বছর আগে কি ঘটেছিল তার ভুল ব্যাখ্যা আজকে সর্বনাশ করে দিতে পারে। এবং সেই কারণে ইতিহাস হচ্ছে সংঘ পরিবারের টার্গেটের অন্যতম। একে তো সরকারি যে স্কুল পাঠ্য বইগুলো আসছে, সিবিএসই কেন্দ্রীয় সরকারের সিলেবাসের বই, সেখানে বিকৃতি ঘটানো হচ্ছে, মোগল আমলের বিকৃতি ঘটানো হচ্ছে।
গোটা ভারতের ইতিহাসকে আপনার সামনে উপস্থিত করা হচ্ছে হিন্দু বনাম মুসলমানের সংঘর্ষ হিসেবে। এবং কত শত বই, ছোট বই, পুস্তিকা ওরা ছড়িয়ে দিয়েছে। ওরা ছড়িয়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে। ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইউটিউব হতে পারে, আমি অনেক উদাহরণ দিতে পারি। এমনকি বলিউডের ছবির মাধ্যমে, বম্বে থেকে নির্মিত ছবিগুলোর মাধ্যমে যে ভারতের ইতিহাস, এই যে চাভা বলে ছবিটা হলো, একটাই উদাহরণ দিই, চাভা বলে একটা ছবি হলো, সেখানে দেখানো হলো যে শিবাজির পুত্র সম্ভাজিকে কিরম অত্যাচার করেছে আওরঙ্গজেব। ভালো কথা, ইতিহাসটা বলে না, যাই হোক নির্মিত ইতিহাস, ভালো করে শুনুন। 136 মিনিটের ফিল্ম, তা 43 মিনিট একটি দৃশ্য। সেই দৃশ্য হচ্ছে সম্ভাজির ওপর অত্যাচার হচ্ছে, ভয়ঙ্কর তার মিউজিক, তার ব্যাকগ্রাউন্ড স্কোর সব দেখলে আপনার ভয় পেতে লাগে। এবং একে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গাও হচ্ছে, বর্তমানকেও বিকৃত করছে। কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলস, একটি বোমা আসতে চলেছে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের আগে। বিবেক অগ্নিহোত্রী ছবি বানাচ্ছেন বেঙ্গল 1946, দেশভাগের আগে দাঙ্গার ছবি। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ওরা ইতিহাসের হাস্যটাকে বদল করছে। এমনকি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ন্যারেটিভ তা বদলে দিচ্ছে, এবং বদলে দিচ্ছে আনপ্রফেশনালি। যারা ইতিহাস লিখতেন এতদিন, তারা শিখে লিখতে। আমি ইচ্ছা করলে ইতিহাস লিখতে পারি না উইদাউট মাই ট্রেনিং। অত্যন্ত রিগারাস, কঠোর একটা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়, তবে একটা লোক পুরনো পাথর দেখে বোঝে, তার কার্বন পরীক্ষা করে বোঝে এটা কত হাজার বছর আগে। বলে দিলেই হবে না যার জোর সভ্যতা সবচেয়ে পুরনো, হরপ্পা থেকেও পুরনো। কিন্তু এত সব করেও হিন্দুত্ব দাঁড়া বাঁধতে পারত না, পারবেন না, যদি না এই যে তথাকথিত হিন্দু জাতি সে তৈরি করছে, তার একটা অভিন্ন শত্রু, কমন এনিমিকে সে খাড়া করতে পারে। এবং সেই কমন এনিমিকে হতে হবে অভ্যন্তরীণ শত্রু। দেশের বাইরে পাকিস্তান হলে, চায়না হলে হবে না। দুনিয়া জুড়ে যে অতি দক্ষিণ পন্থা, আপনারা জানেন, দুনিয়া জুড়ে ইউরোপে একটার পর একটা অতি দক্ষিণপন্থী শক্তি, তাদের জনসমর্থন বাড়ছে, সংসদে সদস্য সংখ্যা বাড়ছে, সরকার করা হয়ে গেছে। ইতালিতে, রোমানিয়ায়, হাঙ্গেরিতে, নরওয়েতে, সুইজারল্যান্ডে, সুইডেনে, ফিনল্যান্ডে সরকার তৈরি হয়ে গেছে। কান ঘেঁষে বেরিয়েছে ফ্রান্স, জার্মানি তুলছে। নির্বাচন এমন হয়েছে যাতে অতি দক্ষিণপন্থী শক্তি যত আসন পেয়েছে তার উপর নির্ভর করবে সরকার কারা করবে। এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আসার আগে থেকেই বোঝা যাচ্ছিল, এখন তো দেখাই যাচ্ছে যে তার সমস্ত নীতি, কি বাণিজ্য নীতি, কি সামরিক নীতি, সেটা অতি দক্ষিণপন্থী, ফার রাইট। দেখুন, পুঁজিবাদী সমাজে দক্ষিণ পন্থাই স্বাভাবিক রাজনীতি, তার আধিপত্যই থাকার কথা। কিন্তু এ দক্ষিণ পন্থা সেই পুরনো দক্ষিণ পন্থা না, কনজারভেটিভ বা রক্ষণশীল দল না, লিবারেল ডেমোক্রেসি না, সোশ্যাল ডেমোক্র্যাট না, এরা ফার রাইট, আল্ট্রা রাইট, দক্ষিণপন্থীদেরও দক্ষিণপন্থী। এদের অভিন্ন বৈশিষ্ট্য কি? বর্ণ বৈষম্য, জাতি বিদ্বেষ, ইসলামোফোবিয়া। মোদ্দা কথা, দেশের মধ্যে একটি অভ্যন্তরীণ শত্রু খাড়া করা, যে তোমার সমস্ত জ্বালা যন্ত্রণার জন্য দায়ী হচ্ছে এরা। ভারতবর্ষে এরকম অভ্যন্তরীণ শত্রু খাড়া হতে পারে মুসলমানরা, কারণ ভারতবর্ষে প্রচুর মুসলমান বাস করেন। বস্তুত ইন্দোনেশিয়ার পরে ভারতেই সবচেয়ে বেশি মুসলমান বাস করে। বলা হচ্ছে এদের ভাষা আলাদা, যদিও ভাষা আলাদা না, ভাষা বিভিন্ন। কর্ণাটকের মুসলমান কন্নড় বলে, মুর্শিদাবাদের মুসলমান বাংলা বলে, আবার আমাদের কলকাতার পুরনো মুসলমানরা উর্দু বলেন। ভাষা এক নয়, কিন্তু বোঝানো হচ্ছে
ভাষা আলাদা, পোশাক আলাদা, ধর্ম আলাদা, আচার আলাদা, সংস্কৃতি আলাদা। সুতরাং তুমি যা, ও তা না, তুমি তুমি, ওরা ওরা। একে ইংরেজিতে বলে আদারিং। একটা অংশকে অপরায়ণ করা। তার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ঘৃণা ছড়া, বাজে তথ্য দিয়ে, ভুয়ো তথ্য দিয়ে ঘৃণা ছড়া। বাজে তথ্য মানে অনেক উদাহরণ দেওয়া যায়, আমি একটাই দিচ্ছি। বাসে, ট্রামে, চায়ের দোকানে শুনবেন আরএসএস এর প্রচার, যার কয়েক বছর বাদে মুসলমানরা হিন্দুদের থেকে ভারতে বেশি হয়ে যাবে। অথচ তথ্য কি বলে? জনগণনা তো হয়নি 2011-র পর, কিন্তু নানা রকম সমীক্ষা হয়, সরকারি সমীক্ষা। তার থেকে কি বেরোচ্ছে? যে ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার যে সমস্ত ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি কমেছে সেটা হলো ইসলাম, মুসলমান। তাদের জনসংখ্যা বৃদ্ধির হার হিন্দুদের আর খ্রিস্টানদের হার প্রায় সমান, শিখদের একটু বেশি। কিন্তু আপনি রাত দিন শুনছেন ঘৃণা ছড়া। এই যে কাজের কথা আমরা আলোচনা করলাম, এত কাজ, মুহূর্তে চোখ সরে যাবে যখন বলা হবে যে অনুপ্রবেশকারী মুসলমানরা তোমার কাজ খেয়েছে। সেটা বাংলায় বলবে শুধু না, সেটা গুরগাঁওয়ে বলছে, নওডায় বলছে, দিল্লিতে বলছে, উত্তরপ্রদেশে বলছে। এই যে বাংলা ভাষী শ্রমজীবীদের টার্গেট করেছে, বলবার সময় কি বলছে? বলছে এটা তোমার কাজ। এই মুসলমানরা বাইরে থেকে এসে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে অপরায়ণ করবার জন্য, আরো বেশি দাগিয়ে দেওয়ার জন্য বাংলাদেশি বলা হচ্ছে। এই অপরায়ণের মধ্যে কিন্তু দলিতরাও আছে। আমাদের দেশের বর্ণাশ্রম প্রথা এখনো জারি আছে, কমে এসেছে। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর গত 11 বছরের সংঘ পরিবার দলিত বিরোধী কার্যক্রমকে চূড়ান্ত জায়গায় তুলে নিয়ে গেছে। মজা হচ্ছে, এগুলো আপনারা খবরের কাগজে পড়েন, আমি ব্যাখ্যা করছি। কোন দলিত ঘোড়ার পিঠে চড়েছিল বলে মেরে ফেলা হবে? কে মাথায় মুকুট পরে বিয়ে করতে গেছিল, দলিতদের মুকুট পরা বারো, মেরে ফেলা হলো। কোন বাচ্চা ব্রাহ্মণের শিক্ষকের কলসির জল ছুঁয়ে ফেলেছিল, যেটা খায়ও ছুঁয়েছি, তাতেই তাকে মেরে ফেলা হলো। অবিরত ঘটনা ঘটছে, অবিরত। আবার একই সঙ্গে দেখবেন এই দলিত সমাজকে হিন্দুত্বের যে বড় বৃত্ত তার মধ্যে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। একে আবার একটা গাল ভরা নাম দেওয়া হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক ইঞ্জিনিয়ারিং। আসলে এই দলিতদের না পেলে, এটা সংখ্যায় বেশি, ফলে এদের না পেলে তথাকথিত হিন্দু জাতির শক্তি বৃদ্ধি হবে না। একইভাবে আদিবাসীদের ক্ষেত্রেও তাই করা হচ্ছে। আদিবাসী সমাজকে বিভক্ত করা হচ্ছে একদিকে, আরেকদিকে তাদের যে নিজস্ব সংস্কৃতি, এখানে পুলিন্দা আছেন সম্ভবত, আরো অনেকে আছে, আমার পুলিন্দা আছে, আমার থেকে অনেক ভালো জানে। একদিকে আদিবাসী সমাজের যে নিজস্ব সংস্কৃতি, তাদের যে ধর্মাচার, আজকে না, হাজার হাজার বছর ধরে, বস্তুত বেদেরও আগে থেকে তাদের যে নিজেদের মধ্যে কমিউনিটির বন্ধন, তার যে সমাজ বন্ধন, সেটাকে নষ্ট করা হচ্ছে। আর অন্যদিকে এই আদিবাসী সমাজকে হিন্দুত্বের গর্ভে টেনে আনা হচ্ছে, হিন্দুত্বের গহ্বরে টেনে আনা হচ্ছে নানাভাবে। কোথাও স্কুল বানাচ্ছে, খাটে খুব, আরএসএস খাটে খুব, আমাদের থেকে বেশি খাটে। কোথাও স্কুল বানাচ্ছে, কোথাও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে কাজ করছে। মোদ্দা কথা আমি এটা বলতে চাইলাম যে বিভাজনের যে পুরনো ফর্মুলাগুলো আমরা দেখেছি তা হয়তো বহাল আছে, কিন্তু তার একটা তাত্ত্বিক আদর্শগত মতাদর্শগত কাঠামো তৈরি হয়েছে যা নতুন, সেটা হিন্দুত্বের মতাদর্শ। আমরা যদি সেই দৃষ্টিভঙ্গি থেকে সরে গিয়ে এটা ওটা ভাবি, আমাদের লাভ নেই। এবং এর আধিপত্য যে আছে তার একটা বড় প্রমাণ হচ্ছে যে জগন্নাথ মন্দির, দীঘায়
আচ্ছা, দীঘায় কেন জগন্নাথ মন্দির? তার একটা বড় কারণ হচ্ছে, এমনিতে এরা চোর, এরা হয়তো মন্দির থেকেও চুরি করবে, সেটা আলাদা কথা। আসল কারণ হচ্ছে হিন্দুত্বের মতাদর্শের সামনে আমি লড়তে পারবো না, এটা বুঝে তৃণমূল আত্মসমর্পণ করেছে। সে বুঝেছে যে বাংলায় হিন্দুত্বের মতাদর্শ অনেক দূর শিকড় ছড়িয়েছে, তার তো নিজের কোনো মতাদর্শ নেই। কমিউনিস্ট বিদ্বেষ ছাড়া তৃণমূলের কোনো মতাদর্শ নেই, এবং একটা দুর্নীতির কাঠামোর উপর দাঁড়ানো দল কতক্ষণ লড়তে পারবে? পারবে না, এই শক্তির সাথে পারবে না। ফলে সে এখন হিন্দুত্বের কাছে মাথা নোয়াচ্ছে। জগন্নাথ মন্দির হয়েছে, আর পরশুদিন ধর্মতলা সমাবেশে বলেছে দুর্গা অঙ্গন তৈরি করবে। পশ্চিমবাংলায় কোন পাড়ায় দুর্গা অঙ্গন নেই? কোন পাড়ায় যে সরকারকে তৈরি করতে হবে? মাথা ছোটাচ্ছে। আমি একটি জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই গোটা কথা আলোচনাটাকে উপসংহারে আনব। দেখুন, সাম্প্রদায়িকতার যে বিভাজন, তা ভারতবর্ষের নতুন না, তাই তো? ভারত ইতিহাসে সাম্প্রদায়িক সংঘর্ষের প্রচুর ইতিহাস আছে, ঘটনা আছে, নজির আছে। বিশেষ করে দেশভাগ, সাম্প্রদায়িকতার কারণেই দেশভাগ হয়েছে। সেই যন্ত্রণার ক্ষত আছে। আমরা যারা বাংলায় থাকি আমাদের মধ্যে আছে, যারা পাঞ্জাবে থাকে তাদের মধ্যে আছে। কলকাতা দাঙ্গা ঘটনা, নোয়াখালী দাঙ্গা ঘটনা, হাজার হাজার মানুষের প্রাণ গেছে ঘটনা, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিটে ছাড়া হয়ে এদিকে এসছেন, এদিকে লোক ওদিকে গেছেন ঘটনা। দেশ বা 47 সালের সাম্প্রদায়িকতা আর 2025-এর সাম্প্রদায়িকতাকে ঘুরিয়ে ফেলবেন না। এটা সেই সাম্প্রদায়িকতা না। আজকের সাম্প্রদায়িকতা দুটো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা আমাদের কাজে লাগবে কথাটা। কি সেই নতুন দুটো বৈশিষ্ট্য যা আগে ছিল না? এক, আমাদের দেশে যারা সবচেয়ে বড় পুঁজির মালিক, বৃহৎ পুঁজির মালিক, আমরা সাধারণত বলি কর্পোরেট, কিন্তু একেবারে বড় পুঁজির মালিক, খেয়াল করে দেখবেন তাদের তো লাভ হচ্ছে বটেই, মুনাফা বাড়ছে তো বটেই। খেয়াল করে দেখবেন যে তাদের মধ্যে, মানে যারা একেবারে একচেটিয়া, তাদের মধ্যে 5টা-6টা গোষ্ঠী, তারা সমস্ত অর্থনীতির নিয়ন্ত্রণ কবজা করছে। মনোপলি উইদিন দ্য মনোপলিস। আপনারা এমন অনেক উদাহরণ জানেন। সম্পদের কেন্দ্রীভবন ভারতে কিভাবে হচ্ছে। 1% লোকের হাতে 40% সম্পদ বসে আছে। আমি এর মধ্যে যাচ্ছি, আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি। মাত্র 6টা ব্যবসায়িক গোষ্ঠী, আম্বানি, আদানি, টাটা, আদিত্য বিড়লা এবং ভারতী টেলিকম, মানে মিত্তাল, 5টা। এই 5টা কর্পোরেট গোষ্ঠী দেশে যত উৎপাদন হচ্ছে তার 20% মালিক। এইরকম সম্পদের কেন্দ্রীভবন কখনো হয়নি। কি করে হচ্ছে? কারণ রাষ্ট্রের নীতিতে হচ্ছে, কারণ সরকার তার হাতে সব তুলে দিচ্ছে। প্রাকৃতিক সম্পদ, জল, জঙ্গল, জমি, খনি সব সাথে তুলে দিচ্ছে। ইতিমধ্যেই তৈরি হওয়া রাষ্ট্রায়ত্ত সম্পদ, বন্দর, বিমানবন্দর, টেলিকম, পেট্রোলিয়াম, সব তাদের। ফলে তারা খুব মজায় আছে। এই যে এতক্ষণ আমরা কর্মহীনতা নিয়ে আলোচনা করলাম, আরো করা যেতে পারে। এই যে মজুরি কমে আসছে, পশ্চিমবঙ্গে টিকে থাকা, এখনো ধুক ধুক করে টিকে থাকা শিল্পাঞ্চল, চিত্তরঞ্জন থেকে দুর্গাপুর, অসংখ্য কারখানা, কি অবস্থা দাঁড়িয়েছে মজুরি? 270 টাকা হাজিরা। হাজিরা এলে পাবে, না এলে না পাবে। কোনোদিন ভাবা যায় ক্রমাগত নামছে। তা গোটা ভারতবর্ষের ছবি। অথচ এই কর্পোরেট গোষ্ঠী 1947 সালের পর থেকে এখন মুনাফার সর্বোচ্চ হারে বিরাজ করছে। তাহলে সরকার সাহায্য করছে, তাই করছে, তাহলে এরা খুশি। এই হিন্দুত্বের শক্তি সরকার চালালে এরা খুশি।
এদের মধ্যে একটা আঘাত হচ্ছে। এটাকে আমরা বলছি কর্পোরেট কমিউনাল নেক্সাস, কর্পোরেট সাম্প্রদায়িক শক্তির আঘাত, যা আগে কখনো ছিল না। এটা হচ্ছে সাম্প্রদায়িকতার একটা নতুন চরিত্র, দ্বিতীয় চরিত্র আজকের সাম্প্রদায়িকতা। একটু বলেছে স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে। সাম্প্রদায়িক শক্তি ছিল, এখন শুধু সাম্প্রদায়িক শক্তি না, সেই শক্তি সরকার চালাচ্ছে এবং তাকে ক্রমশ অথরিটেরিয়ানিজম তার দিকে ঠেলে দিচ্ছে। আমাদের সংবিধানের সমস্ত প্রতিষ্ঠানগুলো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো একটার পর একটা তাদের দখল করা হচ্ছে বা ক্ষমতাকরণ করা হচ্ছে। সংসদ থেকেও কোনো আলোচনা হয় না। পেহেলগাঁওয়ে কি হলো? সংসদে আলোচনা হলো না। পাশের দেশের সাথে সামরিক সংঘাত হয়ে গেল, সংসদে আলোচনা হলো। সংসদীয় কমিটিগুলো উঠে গেছে। বিচারালয় তা যত উপরে যাবে তত দেখবেন রাজনৈতিক চাপ বাড়ছে, তত বিকৃত রায় হচ্ছে। যুক্তিবোধ, বিজ্ঞানবোধ তার উপর দাঁড়িয়ে রায় হতো, এখন বিশ্বাসবোধ তার উপর দাঁড়িয়ে রায় হচ্ছে। আমাদের দেশটা বহুজাতিক, সে কারণে আমাদের দেশটা যুক্তরাষ্ট্র। যখন গণপরিষদের সংবিধান তৈরি হয় তখন এখানে শুধু কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো করে তোলা হয়েছে। কেন্দ্র কি নিয়ে আইন করতে পারবে, রাজ্য কি নিয়ে পারবে, কি নিয়ে উভয়ই করতে পারবে, তার তালিকা আছে। রাজ্যগুলির ক্ষমতার ওপর, অধিকারের ওপর বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। প্রথমত পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে, তার নাম নীতি আয়োগ। সেখানে গোটা দেশের অর্থ বরাদ্দ হতো, রাজ্যগুলোর কিছু বক্তব্য থাকতো, এখন সেসব নেই। যখন তখন যে কোনো প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে। আমাদের এখানেও রেগার ক্ষেত্রে ঘটেছে, আবাস প্রকল্পের ক্ষেত্রে ঘটেছে। এটা ঠিক যে তৃণমূল চুরি করেছে। তৃণমূল চুরি করেছে তো গ্রামের লোকগুলো কি দোষ করবে? একটার পর একটা প্রকল্প এইভাবে বন্ধ করা হচ্ছে গোটা দেশে। শুধু অর্থনৈতিক আক্রমণ না, রাজনৈতিক আক্রমণ হচ্ছে। কেন অথরিটেরিয়ান বলছি, কেন স্বৈরতন্ত্র বলছি? আপনারা জানেন ৫,০০০-এর বেশি লোক এই মুহূর্তে বিনা বিচারে ভারতে আটক হয়ে আছে। আমরা একজনের নাম জানি, উমর খালিদ। ২০২০ সালে দিল্লি দাঙ্গার সময় গ্রেফতার হয়েছিল। ৫ বছর তার একটা শুনানি হয়নি, হতে দেয়নি, হিয়ারিং হয়নি তার জামিনের আবেদন। সবচেয়ে বেশি আটক আছে কাশ্মীরে, বাচ্চা ছেলে আটক আছে, কিশোর বয়সী ছেলে আটক আছে, নিরাপরাধ যুবক আটক আছে। আরে সন্ত্রাসবাদ কি এমনি তৈরি হয়? বিচ্ছিন্নতাবাদ কি এমনি তৈরি হয়? এই ধরনের গণতন্ত্রহীনতাকে ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদ, তাহলে অথরিটেরিয়ান। তাহলে দুয়ে মিলে কি দাঁড়ালো? এক, সাম্প্রদায়িক কর্পোরেট আকার, দুই, স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে দেশ। দুয়ে মিলে কি দাঁড়ালো? কিছু একটা দাঁড়ালো যা নতুন, যা আগে কখনো আমরা দেখিনি। একে আমরা বলবো নয়া ফ্যাসিবাদী প্রবণতা। আর সমস্ত চরিত্র লক্ষণগুলো ফুটে উঠছে। আচ্ছা, কেন নয়া, কেন ফ্যাসিবাদী বলছি না? কারণ 1920-30-এর দশকে ইউরোপের যে ফ্যাসিবাদ, যাকে ধ্রুপদী ফ্যাসিবাদ বলা হয়, জার্মানি, ইটালিতে, তাদের উত্থানের সাথে অনেক মিল আছে, অনেক অমিলও আছে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরা জিতছে। এই আমাদের দেশের নয়া ফ্যাসিবাদের চরিত্র লক্ষণ সম্বলিত শক্তি। এখনো পর্যন্ত গণতন্ত্র আছে বলে মাইকের সামনে আমি সব বলতে পারছি। সেই জন্য বলছি নয়া। মিল আছে কিন্তু অমিলও আছে। এরা নানাভাবে ফ্যাসিবাদের নতুন নতুন কৌশল নিয়েছে। এই কথা গণতান্ত্রিক আন্দোলনকে, যুব আন্দোলনকে বিশেষ করে, যাদের 5 বছর বাদে লড়তে হবে, মাত্র 5 বছর, মাত্র 5 বছর। সোজা কথা হচ্ছে, ইফ নট হল্টেড, যদি আমরা আটকাতে না পারি, তাহলে আজ যাকে নয়া ফ্যাসিবাদ বলছি, 5 বছর বাদে বলতে হবে ফ্যাসিবাদ।
পূর্ণাঙ্গ ফাঁসিবাদ। আমরা এখনই বলছি না যে মোদী সরকার একটা নয়া ফাঁসির সরকার, এখনই বলছি না যে বিজেপি একটা নয়া ফাঁসির দল, তার সমস্ত চরিত্র লক্ষণগুলো ফুটে উঠছে। প্রতিরোধ না করতে পারলে, আমি যদি মনে করি যে কবে এরা ফাঁসিবাদ হবে, আম কবে পাকা হবে, তবে ঢিল মেরে নামাবো, তাহলে সে আম আর খাবার যোগ্য থাকবে। ঢিল মেরে নামানোও যাবে না, ওই ঢিল আমার মাথায় এসে পড়বে। সুতরাং আজ যখন আমরা কাজের দাবি করছি, ইকোনমিক স্ট্রাগল, অর্থনৈতিক দাবি, গুরুত্বপূর্ণ দাবি, কিন্তু শুধু অর্থনৈতিক দাবি দিয়ে লড়াই করে আজকে কোনো দাবি আদায় করা যাবে না যদি না আমরা এর সঙ্গে মতাদর্শগত লড়াই লড়তে পারি, এর সঙ্গে আমরা সাংস্কৃতিক লড়াই লড়তে পারি। সাংস্কৃতিক মানে শুধু গান বাজনা, সমস্ত মিডিয়া, খবরের কাগজ, বাণিজ্যিক টেলিভিশন, ইউটিউব, সামাজিক মাধ্যম, সমস্ত কিছুর মধ্যে পেনিট্রেট করেছে। একই কারণে করেছে, কারণ এসবের মালিক কর্পোরেটরা টাকা ঢালছে। বলে আপনাকে পাল্টা সাংস্কৃতিক মঞ্চ গড়ে তুলতে হবে, রাস্তাঘাটে আন্দোলন করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সামাজিক কাজ করতে হবে। যদি হিন্দুত্বকে আটকাতে, এরা ফ্যাসিস্ট মানসিকতার লোক, কিন্তু এরা সমাজের সর্বত্র আছে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন সেখানেও আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন না সেখানেও আছে। হাজার রকম স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে দিয়ে এরা কাজ করছে। এরা স্কুল চালাচ্ছে, আমাদের রাজ্যে কত স্কুল চালাচ্ছে, হ্যাঁ করে আমাদের সরকার, রাজ্যের সরকার দেখছে। আমাদের নিজেদের সরকার ঘোষিত 8,000 স্কুল বন্ধ হয়ে গেল, আর RSS এর চালু হওয়া প্রায় 1,000 স্কুল নতুন করে পশ্চিমবাংলায় চালু হয়ে গেল। মধ্যশিক্ষা পর্ষদ বা CBSE সিলেবাসেই ওরা পড়ায়, শুধু তার সাথে খানিকটা হিন্দুত্বের এক্সট্রা ডোজ মিশিয়ে দেয়, মাথাটায় পিস ঢেলে দেয়, যাতে বাইরে এসে সে গোটা দুনিয়াকে হিন্দুত্বের বিশ্ব দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে। হাজার রকমের কাজ করছে। তাহলে এই সেই সময় যখন আমরা যারা রাজনৈতিক কর্মী বিভিন্ন ফ্রন্টে কাজ করি, আপনারা যুব ফ্রন্টে করেন, আমরা অন্য কোনো ফ্রন্টে করি, যুব ফ্রন্টে করার ইচ্ছা থাকলেও তো আমাকে নেবে না, বয়স যা হয়েছে। আমাদের শুধু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে চলবে না, শুধু রাজনৈতিক কর্মী হলে চলবে না। এই সেই সময় যখন আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে হবে, সামাজিক কর্মীতে পরিণত হতে হবে। সমাজে এমন কোনো জায়গা থাকবে না যেখানে আমরা থাকবো না। কিভাবে থাকবো, কোন রূপে থাকবো, কোন অবয়বে থাকবো, কোন চেহারায় থাকবো, তা নির্ভর করে কোথায় আছি, তার চারপাশ কিরকম, সেখানে কারা থাকে, জনবিন্যাস কিরকম, তার উপর। এবং সর্বোপরি, তাই আমার শেষ কথা, সর্বোপরি কাজের দাবি বলুন, মজুরির দাবি বলুন, বেকার দাবি বলুন, 4 ক ফিল আপ করার দাবি বলুন, পায়ের থেকে বড় 9 জুলাইয়ের ধর্মঘট বলুন, শ্রেণীর দাবি যে খাটছে মেহনত, তার লড়াই, এ যদি গড়ে তোলা না যায়, শুধু আমার মতো এখানে বক্তৃতা দিয়ে RSS কে আটকানো যাবে না, হিন্দুত্ববাদকে আটকানো যাবে না, যাবে না বলে বিভাজন হবে, বিভাজন হবে বলে কাজের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই হবে না। সুতরাং প্রতিদিন প্রস্তুত হতে হবে কতটুকু আমরা শ্রেণীর লড়াইকে, শ্রমজীবী মানুষকে মোবিলাইজেশন করতে পারব। ধন্যবাদ।